100% মুসলিম জনগোষ্ঠীর একটা দেশ সোমালিয়া, যেটাকে বিশ্বজুড়ে বলা হয় জলদস্যু দেশ। কিন্তু যদি বলি এই নামের পিছনে ভূমিকা আছে আমার আপনার সহ উন্নত বিশ্বের প্রায় দেশেরই, তাহলে কি চমকে উঠবেন? এর উত্তর খুঁজতে হলে দেখতে হবে আমার সোমালিয়া সিরিজের এই শেষ পর্বটি, যেখানে এমন কিছু তথ্য দিয়েছি যেসব নিয়ে বিশ্ববাসী কথা বলে না, এমন সব দৃশ্য আমি দেখিয়েছি যেসব দেখায় না কোনো ইউটিউবার। জলদস্যুদের না বলা ইতিহাস ঘাটতে গিয়ে আমি এমন সব করুণ তথ্য খুঁজে পাই, যে তথ্য ফাঁস করার কারণে গুপ্ত হত্যার শিকার হয়ে প্রাণ দিতে হয়েছিল এক ইউরোপিয়ান সাংবাদিককে। চলুন শুরু করি। প্রথমে আমরা দেখব সোমালিয়ার কিছু আদিম জীবনযাপন। আপনারা আফ্রিকার বিভিন্ন দেশের আদিম যুগের বাড়িঘরগুলো দেখে আসছেন। এখন আমি আছি সোমালিয়ায়, সোমালিয়ার রাজধানী মগদিশুতে ডেজার্ট সাফারিতে আছি, সমুদ্র তীরবর্তী এলাকায়। এখানে একটা সোমালি সংস্কৃতি দেখতে পাচ্ছি, যেখানে আজকের যে আধুনিক বাড়িঘর এগুলোর আগেকার সময়ে মানুষ সোমালিয়ার বাড়িঘর কীভাবে হতো, তারা কীভাবে থাকতো সেটা দেখতে যাচ্ছি এখানে। আমি ফার্স্টে মনে করছিলাম এটা কোনো সৈনিক ক্যাম্প, পরে শুনলাম যে না, এটা বলে তাদের কালচার দেখাচ্ছে এখানে মানুষকে। যদিও বা বিদেশি তেমন একটা দেখি নাই, বাট তাদের কালচারটাকে এরকম একটা টুরিস্ট প্লেসে করতে চাই কি। কাপড় পরছে ধর্মীয় কাপড়, ইসলামিক। আসসালামু আলাইকুম। কাইফাল হাল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরা হচ্ছে বেসিক্যালি বয়স্ক মানুষরা। কত সুন্দর কাপড় চোপড় দেখেন, ধর্মীয়। Those are traditional house. Yeah, every Somali rural area you can find this one. গ্রামীণ অঞ্চলগুলোতে গেলে এখনো নাকি এই ধরনের বাড়িঘরগুলো দেখা যায়। এটা দেখতে পাচ্ছেন সোমালিয়ার ফ্ল্যাগ। হোয়াট ইজ দিস? ফুড। ও, এখানে খাবার দাবার রাখার জন্য বেসিক্যালি তারা মানে এখানে রাখে আর কি খাবার দাবারগুলো। ওকে, অ্যান্ড দিস ওয়ান টু গ্রেন সামথিং। এভাবে বাঙ্গা হতো আর কি। এগুলো প্রায় জায়গায় দেখা যায়, কিন্তু একটা অ্যারাবিক ফিল পাচ্ছি, কেননা তাদের এখানে যে কালচারটা, মানুষজনের বসার বা থাকার, তাদের যে পরিধান, কাপড় চোপড়, এগুলো সম্পূর্ণ একটা ইসলামিক ট্রেডিশন বা কালচার দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, কাঠ দিয়ে বানানো, সম্পূর্ণ কাঠ বা গাছের শিকড় দিয়ে বানানো, যেটা দিয়ে তারা খাবার দাবার নেয়। আমরা এখন একটু ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে একটু দেখবো ভিতরটা দেখতে কেমন হয়। এই পাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখায়। চারপাশে এটা জাল আছে না, জালের রশি, সেরকম জালের রশি দিয়ে আর কাপড় চোপড়। এই যে এখানে আমরা যে সন বলি, এই টাইপের কিছু একটা, এক ধরনের গাছের কোনো একটা কিছু দিয়েই এই বাড়িগুলো বানানো। আর উপরে এই প্লাস্টিকের দেওয়া আছে, যদিও বা এগুলো তেমন একটা কার্যকর মনে হচ্ছে না এখন। কাপড় চোপড় দিয়ে ঘেরা। এখন আমরা একটু ভিতরে ঢুকে দেখবো ভিতরে কি আছে। এটা হচ্ছে দরজা, তখনকার যুগের মানুষের দরজা হচ্ছে এটা। একটু দেখাচ্ছি। ক্যান আই গো ইনসাইড? ও বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। ও, এখানে তো মানুষজন নাই, একদম একটা বাচ্চা ঘুমাচ্ছে এখানে এই জায়গাটাতে। ও, তাকে ডিস্টার্ব না করি। এই হচ্ছে ভিতরের দৃশ্য। ভিতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের শিকড়, কিন্তু এগুলো গাছের শিকড় দিয়েই ঘেরা পুরোটা। এখনকার গ্রামীণ সোমালিয়াতে এই বাড়িগুলোই দেখা যায়, বেশিরভাগ বাড়ি। আমরা আফ্রিকার বিভিন্ন দেশের গ্রামের বাড়ি দেখছি, গ্রামীণ বাড়িঘরগুলো দেখছি, কিন্তু সোমালিয়ার গ্রামের বাড়িঘরগুলো এরকমই। তো দেখতে পাচ্ছেন দরজাটা কি সরু, খুব ছোট একটা দরজা। এটাই হচ্ছে ভাই সোমালিয়ার বাড়ি। এখান থেকেই এভাবে বের হয়। বাহ, সোমালিয়ার বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে দরজাটা কীভাবে বন্ধ করে একটু যদি দেখায়, এখানে হুক আছে, এই যে কোথাও হুকটা থাকার কথা। হাউ টু ক্লোজ দিস। এখানে কোথাও হয়তো বা হুক লাগানো আছে আর কি, ওইখান থেকে খুলে দিলে এটা বন্ধ হয়ে যাবে। ওই যে এখানে গিট্টু দেওয়া আছে, আমি এতক্ষণ খেয়াল করি নাই। এই যে এইভাবে বন্ধ করা হচ্ছে দরজা, এইভাবেই বন্ধ হয় আর কি। বাহ, মাশাআল্লাহ, এভাবে বন্ধ হয় বাড়ির দরজা। বাহ, খুব সুন্দর। আইও মিয়া। ওকে, খালাস। ইয়েস, খালাস। ইটস ডান। তো দেখানো হইল। অ্যান্ড এখানে মেবি চাও বিক্রি করতেছে। ইজ ইট চা? ইজ ইট টি? Let's drink tea with them to blend myself into culture. চা বলে এখানে চাকে। এরকম প্রায় জায়গায় দেখা যায় এখানে সোমালিয়াতে যে চা বিক্রি করে, এরকম একটা টেবিলের মধ্যে বা টুলের মধ্যে এরকম ফ্লাস্কগুলো রাখে, অ্যান্ড এখানে বানায়। আচ্ছা, চা কীভাবে বানায় সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে খালি জগের মধ্যে দিল রং চাটা, বা রংটাই দিল মেবি। আর কি দিচ্ছে দেখি।
Yeah. What is inside here? এখানে কি আছে তো জানি না। What is here? Tea. Also. Okay, same. So those are red tea. Oh, red tea. এটা হচ্ছে ভাই লাল চা এখানকার। খেয়ে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। ও চিনি দেওয়া আছে, প্রচুর চিনি, অতিরিক্ত চিনি দেওয়া। মাশাআল্লাহ, স্বাদটা একদম হবু আমাদের দেশের চায়ের মতন, জাস্ট চা পাতাটা আছে এখানে, কিন্তু কালারটা একদম লাল, দেখেন গুটগুটে লাল। এ হচ্ছে ভাই একটা কালচার দেখাতে পেলাম আপনাদেরকে, খুবই ভালো লাগতেছে নিজেকেও এই মরুভূমি এরিয়াতে এসে। হাউ মাচ ওয়াজ দ্য টি? চা তো খাই ফেলছি, দাম কত জানি না। 2 কাপ, 1 কাপ 25 সেন্ট। তো আমরা যে চা খাইলাম 1 কাপ হচ্ছে 25 সেন্ট, মানে ডলার এখানেও লেনদেন। তো আমরা এই যে মোবাইল মানি দিয়ে পেমেন্ট করা হয়ে যাবে। তাদেরকে দেখে মনে হচ্ছে না অনেক গরিব, তাদের সবার হাতে হাতে মোবাইল আছে, মোবাইল মানি দিয়ে তারা পেমেন্ট নিতে মানে অভ্যস্ত আর কি। ওকে, জাজাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ সো মাচ। ওই যে দেখেন মোবাইল আছে তারও। Lambar t-shirt. Abai, lambar t-shirt. Pura ewer. Tawatan ni. This one also look like same. এই মহিলাটা যে এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, এই ভদ্র মহিলা, তার মা হচ্ছে এই যে এটা হচ্ছে তার মা। এরা লুঙ্গি দেখেন, ভিতরে হাফ প্যান্ট পরছে, তার উপরে লুঙ্গিটাকে এভাবে ধরে রাখছে, এরকম প্রায় জায়গায় দেখা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাছানি, বাই বাই বাই। ইয়াল্লাহ, মাসালাম মাসালাম, জাজাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরবি কিছুটা বুঝে, এখানকার ভাষা হচ্ছে সোমালি ভাষা। সোমালি ভাষার সাথে আরবি ভাষাটার ইনফ্লুয়েন্স অনেক বেশি লক্ষ্য করা যায়, টুকটাক কিছু আরবি ওনারা বুঝে যায়। তো এখন সামনে আরেকটা কিছু আমরা এনজয় করতে যাচ্ছি, এটা মেবি কোনো মিউজিক বা এরকম কিছু একটা। দিস উইল বি দ্য ফার্স্ট ভিডিও অফ ইউর সোমালি ট্রেডিশন বাই এনি ফরেন ইউটিউবার। এখানে কিছু একটা ইন্টারেস্টিং হচ্ছে, এটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। এখানে কি হচ্ছে একটু দেখি, তারা মেবি ডান্স বা এরকম কিছু একটা করতেছে। এটাই সেই সোমালিয়া, যে সোমালিয়াকে আমি, আপনি বা আমরা, সর্বোপরি আমাদের দেশের মানুষ জলদস্যু দেশ হিসেবে চিনে থাকি। আমরা যখন একটা দেশকে বা একটা ভূখণ্ডকে একটা ট্যাগ দিই, সেটা পুরো দেশের মানুষের উপর বর্তায়। যেমন জলদস্যু দেশ সোমালিয়া, মানে সোমালিয়ার প্রত্যেকটা মানুষ জলদস্যু, কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন। আমার এই সোমালিয়া সিরিজে অনেকগুলো মানুষকে আপনারা দেখেছেন, সোমালিয়ার লোকালসদেরকে অনেকভাবে দেখেছেন এই কয়েকটা পর্বে। সবাই সোমালিয়ার নাগরিক। আমি একজন বিদেশি হিসেবে, বিশেষ করে একজন বাংলাদেশি হিসেবে, যে সম্মান, যে আন্তরিকতা, যে ভালোবাসাটা আমি এখানে পেয়েছি এই দেশের মানুষের কাছ থেকে, আফ্রিকা মহাদেশের বাকি যে কয়টা দেশে গিয়েছি সেটা আমি পাইনি স্থানীয়দের কাছ থেকে। হাবিবি, ওয়েলকাম টু সোমালিয়া। হিজাব পরা অবস্থায় তারা এনজয় করতেছে, মানে পদ্মা জায়গায়, বিনোদনের জায়গায়, কম্প্রোমাইজ নাই কোনোটার সাথে। এদিকে সবাই সবার মতো এনজয় করতেছে। নামাজের কেউ যদি নামাজ পড়তে চায় এখানে নামাজ পড়ে নিচ্ছে। কিন্তু একটা যৌক্তিক প্রশ্ন, যেটা আমার, আপনার, সর্বোপরি সারা বিশ্বের মানুষের, সোমালিয়াকে কেন জলদস্যুর দেশ বলা হয়ে থাকে, বা এখানকার কিছু মানুষ কিভাবে আন্তর্জাতিক পর্যায়ের জলদস্যু হয়ে উঠল? সোমালিয়া দেশটাকে জলদস্যুর দেশ হিসেবে চিনে থাকেন, তাই না? তো চলেন আজকে এই সোমালিয়া দেশটাকে নতুনভাবে একটু চিনি। নতুনভাবে চিনতে হলে আমাদেরকে এই দেশটার কয়েক শত বছর পিছনে যেতে হবে। একটা দেশকে, একটা জাতিকে নতুনভাবে চিনতে যাচ্ছেন এই ইতিহাসটার মাধ্যমে। সোমালিয়ার উপকূল পুরো আফ্রিকা মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র উপকূল। 3333 কিলোমিটারের কোস্টাল লাইন আছে এই সোমালিয়ার ভৌগোলিক অবস্থান অনেক গুরুত্বপূর্ণ। বাব এল মান্দেব চ্যানেলের কাছাকাছি।
যা ভারত মহাসাগর ও সুয়েজ খালের মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক পথ। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থল, তাই সামরিক ও অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্ব বহন করে সোমালিয়া। 1960 সালে সোমালিয়া স্বাধীন হয়ে গঠন করে সরকার। 9 বছর পর 1969 সালে জেনারেল সিয়াদ বারি ক্ষমতায় এসে রূপ নেয় স্বৈরাচারী শাসকে। 1991 সালে সোমালিয়ার স্বৈরশাসক মোহাম্মদ সিয়াদ বারিকে উৎখাত করার পর ভেঙে পড়ে সারা দেশে কেন্দ্রীয় সরকার। এই ফাঁকে বিভিন্ন গোত্রভিত্তিক মিলিশিয়া নিজেদের এলাকায় ক্ষমতা দখল করে নেয়। দেশের এক একটা অঞ্চল এক এক শাসকের অধীনে চলে যায়। আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীও বিলুপ্ত হয়ে যায়। ফলে সোমালিয়ায় 3333 কিলোমিটারের আফ্রিকার দীর্ঘতম উপকূল রেখা মালিকহীন ও অরক্ষিত হয়ে যায়। এই সুযোগে এশিয়া, ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক ফিশিং কোম্পানিগুলো অনুমতি ছাড়াই সোমালিয়ার জলসীমায় ঢুকে মাছ ধরা শুরু করে। টোনা, লবস্টার সহ আরও উচ্চ মূল্যের মাছ ব্যাপকভাবে ধরা হতে থাকে। স্থানীয় সোমালিয়ানদের জীবিকার প্রধান মাধ্যম হলো সমুদ্রে মৎস্য আহরণ, আর সেই মাছ অবৈধভাবে নিয়ে যাচ্ছিল বিদেশি মাছ ধরা জাহাজ কোম্পানিরা। স্থানীয়দের ভাগ্যে জুটছিল অনাহারে জীবনযাপন। স্থানীয় মৎস্যজীবীরা নিজেদের জীবিকা হারাতে শুরু করে। এছাড়া আরেকটা ঐতিহাসিক ও বড় কালো অধ্যায়ের সাক্ষী হতে হয় সোমালিয়ানদের। 1990-এর দশক এবং বিশেষ করে 1997 সালের পর ইউরোপের কিছু বর্জ্য ডাম্পিং কোম্পানি সোমালিয়ার উপকূলে বিষাক্ত শিল্প বর্জ্য ও রেডিও অ্যাক্টিভ বর্জ্য ফেলতে আসতো, যেগুলো ইউরোপের ভূখণ্ডে ডাম্পিং করতে হলে যদি 100 টাকা লাগতো, সেগুলো এই অরক্ষিত সমুদ্রে এসে ফেলে গেলে 20-30 টাকায় কাজ সেরে ফেলতে পারত। উদাহরণস্বরূপ একটা আইডিয়া দিলাম, এরাও আসতো জাহাজ ভর্তি বর্জ্য নিয়ে, বর্জ্য ঢেলে ফিরে যেত মাছ ভর্তি জাহাজ নিয়ে। 2004 সালে সোমালি উপকূলে প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড় হয়, যেটা পুরো সোমালি জাতির ভাগ্যেই ঘূর্ণিঝড় বয়ে আনে। সুনামের ধাক্কায় এত বছরের ডাম্পিং করা বর্জ্যগুলো উপকূলের জনবসতিতে ছড়িয়ে পড়ে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির UNEP 2005 সালের রিপোর্টে বলা হয়, সোমালিয়ার উপকূলে ফেলা কিছু বর্জ্যের মধ্যে ইউরেনিয়াম বর্জ্য ও সীসাযুক্ত রাসায়নিক বর্জ্য ছিল। এসব রাসায়নিক বর্জ্যের চেইন রিয়াকশন সহ আরও নানাবিধ প্রবাদে মারাত্মক ক্ষতি হয় সোমালিয়ান উপকূলবাসীদের। পরে এসব ঠেকাতে স্থানীয় জেলেদের একটা অংশ নিজ উদ্যোগে নিজস্ব কোস্ট গার্ড গঠন করে। শুরুর দিকে এসব বিদেশি ট্রলার আটকিয়ে জরিমানা আদায় করা হতো ছোটখাটো অ্যামাউন্টের। পরে এদের একটা অংশ আবার ভিন্নভাবে ভিন্ন অধ্যায়ে রচনা করে জরিমানার বদলে শুরু করলো অস্ত্রের ডিলিং। এভাবে তাদের হাতে চলে আসতে লাগলো উন্নত অস্ত্র, যেসব অস্ত্র দিয়ে শুরু হয় পণ্যবাহী জাহাজ আটক ও মুক্তিপণের ইতিহাস। বিশ্বজুড়ে সোমালিয়া নামটা জলদস্যু দেশ হিসেবেই চিনতে লাগলো। এটা আমার সোমালিয়া সিরিজের শেষ পর্ব। শেষ পর্বে সর্বশেষ একটা হিসাব উপস্থাপন করতে চাই, যেখান থেকে উত্তর খুঁজবো সোমালিয়ার সব মানুষই কি জলদস্যু। ওয়ার্ল্ড ম্যাগাজিন, GQ এবং ইতালিয়ান উইকিপিডিয়া থেকে কিছু তথ্য পেলাম, যেখান থেকে সোমালি পাইরেটসের মূল সংখ্যাটা খোঁজার চেষ্টা করছিলাম। অ্যাক্টিভ পাইরেটস আর তাদের অ্যাক্টিভিটিসের সহযোগে মিলিয়ে মোট একটা আনুমানিক সংখ্যা পেলাম। সেটা দিয়ে পেলাম পুরো সোমালিয়ার মোট জনসংখ্যার কত % মানুষ এই জলদস্যু পেশার সাথে জড়িত হতে পারে, যেটা আপনারাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 0.03%-এরও কম। অর্থাৎ পুরো সোমালিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে তার মধ্যে 0.03% মানুষ, যেটা কিনা 5-6 হাজারের মতো মানুষ এই পেশার সাথে জড়িত ছিল বা আছে। 100% মুসলিমের দেশ, এক সময়ের ভঙ্গুর অর্থনীতি থেকে উঠে আসছে একটা জাতি, যেটাকে এখনো চেনা হয় বা আমরা এখনো চিনে থাকি জলদস্যুর দেশ সোমালিয়া হিসেবে। এই ট্যাগের উপসংহারটা আপনাদের কাছে ছেড়ে দিয়ে ইতি টানছি আজকের ভিডিও। যদি মনে করেন নতুন কিছু জেনেছেন বা উপভোগ করেছেন অদেখা কিছু, তো সাবস্ক্রাইব করতে পারেন আনসিন আফ্রিকা ইউটিউব চ্যানেল। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট সিরিজের নেক্সট এপিসোডে।